ভোকাট্টা শব্দটা খুব পরিচিত, খুব চেনা চেনা, তাই না? অনেকক্ষণ ধরে দেখছিলাম লাল ঘড়িটার সঙ্গে বেগুনি চাঁদিয়ালটার লড়াই। খুব মজা লাগছিল দেখতে। আকাশ ভর্তি ঘড়ি, কিন্তু ওই দুটোর উপরে বারবার খালি নজরটা যাচ্ছিল। একবার খুব উঁচু আকাশে উঠে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রায়, আবার হঠাৎ ঠিক আমার মাথার উপরে গোত্তা দিয়ে চলে যাবে। একটা জিনিস কিন্তু মানতেই হবে, সাউথ ক্যালকাটা থেকে নর্থ ক্যালকাটা অনেক বেশি ঘুরিয়ে ওড়ানোর কালচারটা লাগে। আর এখন বিশ্বকর্মা পুজো আসছে বলে প্রত্যেকটা ছাতে লোক গিজ গিজ করছে, একেবারে ঘুড়ি ওড়াচ্ছে আর কি। আর কিরকম মজার মজার ব্যাপার হয় না একে অন্যের ঘুড়ি কাটাটা। মানে পাশের পাড়ার পেট কাটাটা এসে এ পাড়ার মোমবাতিটা কেটে দিয়ে চলে গেল। এই পাড়ার লোকেরা তো একেবারে খুব আপসেট, ওই পাড়ায় চিৎকার করে আকাশ ফাটিয়ে ভোকাট্টা একেবারে। সব থেকে মজা কোনটা বলুন তো? ছোট্ট ছোট ছেলেমেয়েরা যারা সারা সকাল দাদাদের সঙ্গে ছাতে বসে থাকে, ওদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে। একটা হচ্ছে ঘুড়িগুলো গুছিয়ে রাখা, কারণ হাওয়ায় উড়ে যায়। আরেকটা হচ্ছে ধোলাই দেওয়া, আর ফাইনালি হচ্ছে লাটাই ধরা। আর যে ঘুড়ি ওড়াচ্ছে তার ঘুড়ি যদি কোনো কারণে কেটে যায়, তাহলে কিন্তু পুরো দোষটা ওই ছোট্ট মেয়েটার উপরে। আচ্ছা, ওর ধরাতে কোনো গন্ডগোল হয়েছে। আমার নিজের কোনটা সব থেকে ভালো লাগে বলুন তো? ওই যে কেটে যাওয়া ঘুড়িগুলো দেখতে, ওগুলো যে কোথায় ভেসে ভেসে যায় কিছু বুঝতে পারি না। এক একটা ঠিক একটা ইনভিটেশন কার্ডের মতন, রঙিন রঙিন, যেরকম আমরা একে অন্যকে পাঠাই ইনভিটেশন কার্ড। বিশ্বকর্মা পুজোর কিছুদিন পরে কিন্তু মা দুর্গা আসবে। মনে হয় না যে প্রত্যেকটা ওই ঘুড়িগুলো যেন মা দুর্গাকেই পাঠাচ্ছি আমরা? একটু আগে আমি বলছিলাম ওই লাল ঘুড়িটার কথা, ওটা নিশ্চয়ই এতক্ষণে কেটে গেছে। আমি কিন্তু আমার পার্সোনাল ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি মা দুর্গাকে। আপনারাও পাঠিয়ে দিন মনে মনে। চলুন শুরু করি আজকের নারী। দেখি সায়ন্তনীর আকাশে কটা ঘুড়ি উঠছে। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি আজকের নারীর ফ্যাশন। চারিদিকে একটা পুজো পুজো আমেজ, আর পুজো মানেই ফ্যাশন। সেই ফ্যাশনের খবরাখবর দেওয়ার জন্যই আমি আজকে এসেছি। এবং আমার সঙ্গে আজ আছেন মাটি বুটিকের মৃত্তিকা বসু। মৃত্তিকাদি নমস্কার। নমস্কার। মৃত্তিকাদি এখন যুগ হচ্ছে ইট, কাঠ, কংক্রিটের, এর মধ্যে হঠাৎ মাটি কেন? সমস্ত কিছু উৎসই তো মাটি। যা কিছু তৈরি হয় তোমার কাঠটাই বাসে করছে গাছ থেকে, গাছ তো শুরু হয় মাটি থেকে। সেইটাই আমার ইন্সপিরেশন। এবং একটু যদি ভেবে দেখো আমার নামের মাটিটাও তাই, এই দুটো মিলিয়ে বা মাটি এসেছে। তা আপনি কী ধরনের কাজ করেন? আমি মূলত হ্যান্ডলুমের উপরেই কাজ করি, এবং আমার আসল উদ্দেশ্য হলো ট্রেন্ড আর ট্রেডিশনকে মেলানো। কারণ আমাদের ট্রেডিশন এত রিচ, সেটাকে অথচ এখনকার মানুষেরা যা পড়তে পছন্দ করবে, এই দুটোকে ভালোভাবে মেলানো এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাটার যে কালারফুল ট্রেডিশন, সেখানকার হ্যান্ডলুমকে একসাথে করে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি পোশাক তৈরি। তো হঠাৎ আপনি ইন্সপিরেশন কী করে পেলেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার জিনিসকে একসাথে মিশিয়ে করার কাজ? এটা একটা মজা। আমি নিজের পোশাক নিজে ডিজাইন করতাম, এবং সেটা দেখে অনেকেই বলতো যে বাহ, খুব সুন্দর, কোথা থেকে বানালে। এবং যখন তারা শুনতো যে আমি নিজে করেছি, তখন আমাকে একটা বানিয়ে দে, আমাকে একটা বানিয়ে দাও, এরকম করে করেই শুরু হলো। আর আমি খুব বেড়াই, খুব ট্রাভেল করি, এবং জঙ্গল, পাহাড়, নানান জায়গায়, এবং সেখান থেকে আমার একটা প্যাশন বলতে পারো। আমি জিনিসপত্র কিনি, একদম মানে দোকান থেকে নয়, কিন্তু কেউ কিছু বানাচ্ছে রাস্তার ধারে কোনো একটা জায়গাগুলো তুলি, সেগুলো তুলতে তুলতে আমার জিনিসপত্র তৈরি করতে শুরু করি এরকম। তা আপনি বেসিক্যালি পাঞ্জাবি বানান তো? না, আমি টপস বানাই, আমি সালোয়ার স্যুটস বানাই, আমি মাঝে মাঝে ছেলেদের পাঞ্জাবি বানাই, ফতুয়া বানাই, এইসব। তা আমি কি দেখতে পারি আপনার একটা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে দিস ইজ দ্য টপ, এটা বেশ প্যান্টসের সাথে তোমার ভালোই লাগবে দেখতে। এটা এখানে হ্যাঁ, এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে গুজরাটি আর্টিসানসরা বসে বসে পুঁতি দিয়ে, সুতো দিয়ে, কড়ি দিয়ে বানাচ্ছে, এবং এটা এমনভাবে রাখা আছে এটা তুমি খুলে ফেলতে পারো, আবার ইউ ক্যান পুট ইট অন, যাতে ধোবার সময় এটা নষ্ট না হয়। অ্যান্ড ইট অ্যাড সামথিং এক্সট্রা টু দ্য টপ। এটা হচ্ছে ট্র্যাডিশন টু আ ট্রেন্ডি। ওই এইটা হলো ধরো, এটা একটা জাস্ট টিপিক্যাল একটা ফোক মোটিভ। একটা যে কোনো কুর্তাতে তুমি এটা করলে এটা সুন্দর দেখতে লাগছে। এটা পাখি, যেটা খুবই মানে ট্রেডিশনাল, আমাদের গ্রামে টামে দেখা যায় এরকম ছবি বা ছবি আঁকলে। আর এইটা মনে করো এইটুকুনি ডিজাইনটা আমি নিজেই করে ফেলেছি। আচ্ছা, আমার তো
এটা তো আমার নেশা, এটা তো আমার পেশা নয়, আমার তো লেখা পেশা। আপনি লেখেন? হ্যাঁ, আমি ওটা তো লেখা থেকে লেখার সূত্রে হচ্ছে, লেখা কাজটা একটা ভীষণ ক্রিয়েটিভ কাজ। অ্যান্ড আই কাম ইন কন্ট্যাক্ট উইথ অনেক রকমের আরও ক্রিয়েটিভ লোক, কেউ ভিজুয়ালাইজার, কেউ পেন্টার, তাদের থেকেও খানিকটা ইন্সপিরেশন পাওয়া যায়। সেসব মিলিয়ে আর কি, ছবি টবি মিলিয়ে তারপর নিজে একটু করা। আপনি কি টাইপের ফ্যাব্রিক বেশি ইউজ করেন? অলওয়েজ হ্যান্ড, কারণ আমার কাছে কমফর্টটা একটা ফ্যাশনে ভীষণ বড় জিনিস। আমি একটা জামা কাপড় পরে ঘেমে ভীষণ শরীর খারাপ লেগে গেল, সেটা কোনো লাভ নেই। কিন্তু আমাদের যা ওয়েদার, তাতে সব সময় হ্যান্ডলুম পরলে ইউ ফিল ভেরি কমফোর্টেবল। হ্যান্ডলুমের রেঞ্জ প্রচণ্ড ভালো আমাদের দেশে। অন্ধ্রপ্রদেশে একরকম, তামিলনাড়ু একরকম, গুজরাটে একরকম, সব মিক্স অ্যান্ড ম্যাচ করলে অনেক ভ্যারাইটি হয়, আর পরে খুব মানে আরাম পাওয়া যায়। সেই জন্য খুব শীতে হয়তো কিছু হ্যান্ডলুম সিল্ক, আদারওয়াইজ সবসময় হ্যান্ডলুম পাওয়া যায়। আর কি টাইপের ডিজাইনস কিংবা কাজ আপনি বেশি করেন? কোনো সময় ইট ডিপেন্ডস। কোনো সময় আমার খুব মনে হলো যে আমি একটু ফ্যাব্রিক করি, পেন্ট করলাম। কোনো সময় এরকম সেলাই করলাম। এটা কি আছে? এই যে দেখো, এটাতে নামাবলী প্যাচ আমি বসিয়েছি একটা অন্ধ্রপ্রদেশের কাপড়ের উপর, একটু উইন্ডোর মতো করে বসানো। এখন এই নামাবলীটা খুব ইন্টারেস্টিং। নামাবলী জেনারেলি কিন্তু এরকমই হয়, কিন্তু আমার একবার যখন বসাবার পরে আমি একটা শান্তিনিকেতন থেকে একটা নামাবলী নিয়েছিলাম সাদার ওপর লাল, সেটা দেখে লোকের এত পছন্দ হলো, দেন দে স্টার্টেড ডিমান্ডিং। কিন্তু আমি কোথায় আবার পাবো? সেটা তো পৌষ মেলা থেকে নেওয়া। সেই জন্য আমি যার কাছ থেকে কাপড় নিই তাকে আমি অর্ডার দিলাম, সবুজের ওপর কালো, হলদের ওপর কালো, সাদার ওপর লাল, সে কিন্তু করে দিল। এবং সেগুলো দিয়ে টপস অ্যান্ড কুর্তা সব বানিয়ে সেগুলো ভীষণ ভালো চলল। এগুলোর রেঞ্জ কীরকম? বিটুইন 550 to 1050, খুব অ্যাফোর্ডেবল। আপনি কি কালার্স বেশি ইউজ করেন? আর্থ কালার, হলদে, গোল্ডেন, মেরুন, রাস্ট, সবুজ, যতটা লাল, লাল মাটি। হ্যাঁ। আচ্ছা, আপনি তো বলেন আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তো আমি জানি যে যেমন মহারাষ্ট্রের একটা কাজ আছে ওরলি, তো এরকম অন্য কোনো কি স্টেটে কোনো কাজ আছে যেটা ডিজাইনার্সরা ভীষণভাবে ইউজ করছে না আজকাল? ধরো পিপলি বলে একটা উড়িষ্যার একটা কাজ আছে। পিপলির আমরা জেনারেলি দেখি ল্যাম্পশেড, ওয়াল হ্যাঙ্গিং, এইসব ধরনের জিনিস। কিন্তু সেই পিপলি কিন্তু আমি পিপলিতে গিয়ে কিনে এনে স্কার্টসে ইউজ করেছিলাম, কুর্তাজে ইউজ করেছিলাম। তখন এটা অন্যরকম দেখা যাচ্ছে, সেটাকে অন্যরকম ভালো লাগছে। আমি ঢাকায় গিয়ে কুশন কাভার্স করার জন্য প্যাচ বানিয়েছিল কাঁথা, ওদেরটা খুব আলাদা। যেমন তুমি যেটা পড়েছো ওটা কিন্তু ঢাকা, ওদের কাঁথা কাজটা একটু আমাদের থেকে অনেকটা আলাদা। তো আমি সেই কুশন কাভার্সের প্যাচ কিনে নিয়ে সেটাকে কুর্তাতে বসিয়েছিলাম। আচ্ছা, আমি শুনেছি যে ইউরোপের লোকেদের আমাদের ইন্ডিয়ান ডিজাইন, ইন্ডিয়ান আউটফিটসের উপর বেশ নজর থাকে, তো আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? আমার একজন ক্লায়েন্ট, ফরাসি ক্লায়েন্ট, তিনি এসেছিলেন বেড়াতে, কিন্তু কোনো সূত্রে আমার তার সঙ্গে তার আলাপ, এবং আমার জিনিস এত পছন্দ হয় যে তিনি বেশ কয়েকটা কিনে নিয়ে চলে গেছেন, এবং তারপরেও তিনি মাঝে মাঝেই নেন। আমার আউটফিট সিঙ্গাপুরে গেছে, আমার আউটফিট লন্ডনে গেছে, বাংলাদেশে তো গেছে, এবং সেগুলো কিন্তু ভারতীয়রা নিয়ে যান, সেখানকার মানুষেরাই নিয়ে গেছে। এবং সেই ফরাসি ভদ্রমহিলা আমার জিনিসপত্র পরে ঘুরে বেড়াচ্ছিলেন, খুব সুন্দর দেখাচ্ছিল তাকে। এবং তিনি বাইরে গিয়ে বাকিগুলো উনি বিক্রিও করেছেন শুনেছি। আশা করি তাদেরও বেশ ভালোই লাগবে সেগুলো করতে। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি কি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে দেখি? এটা দেখো, এটা বানিয়েছি আমি, এটা তামিলনাড়ুর হ্যান্ডলুম, অ্যান্ড দিস ইজ আন্ধ্রা। অ্যান্ড আমরা সবসময় ওড়না নিতে আমাদের গরম লাগতে পারে, একটু কষ্ট হতে পারে। তো এটা একটা হচ্ছে যে জানো ওড়নাটা রয়েছে, বাট ইট স্টিচ, এটার জন্য আলাদা কোনো কষ্ট নেই। এবং এই যে তোমার বাটনসগুলো লাগানো হচ্ছে, ব্রাসের বাটন, যেগুলো কিন্তু বুদ্ধিস্টদের রোজারি, মানে জপ করে যে মালা দিয়ে তার পিস, সেটা আমি যখন আমি সিকিম থেকে কালেক্ট করেছি, এবং আমি সেটাকে ইউজ দিই। তো আপনি অ্যাজ এ ডিজাইনার আপনার কি মনে হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একজন নারীকে কী ধরনের সাজ করা উচিত? ওই যে বললাম, ওয়ান শুড মিক্স ট্র্যাডিশন উইথ ট্রেন্ড। সকালে যদি আমি ট্রেন্ডি করি, তাহলে রাত্রেবেলা একটু ট্র্যাডিশনাল করবো। সকালে যদি প্যান্টস পরি, আমি সন্ধ্যেবেলা একটা শাড়ি কিংবা একটা সালোয়ার স্যুট করবো। বা আমি যদি অঞ্জলিতে শাড়ি পরে যাই, তাহলে বিকেলে নিশ্চয়ই আমি বন্ধুদের সঙ্গে বেড়াতে যাব, এবং যখন বেড়াতে যাব আমি সেরকমই ড্রেস করবো, স্কার্ট পরলাম, কিন্তু সেই স্কার্টটার সাথে আমার একটু কাঁথার কাজ করা রইলো, একটু গুজরাটি কাঁচ বসানো রইলো। তাহলে আমার দেশের ব্যাপারটাও হলো, আবার ট্রেন্ডিও হলো।
সেটা মজার কথা হলো আমি যখন কলেজে যেতাম তখন এটা বেল বটম খুব ফ্যাশন ছিল, বেল বটম এবং ফ্যাশন ফিরে ফিরে আসে। আমার মেয়ে এখন কিন্তু বেল বটম যেন টপ পড়ছে এবং আমার খুব আফসোস যে আমি কেন আমারগুলো রেখে দিলাম। তখন তো আমি খুব রোগা ছিলাম, বলে মা যে সময় যেগুলো পড়তো ওগুলো এখন আবার ফিরে আসে। তখন তো তোমাদের মতো রোগা ছিলাম, ট্রাই করে রিয়েলি প্র্যাকটিস ও পড়তে পারতো। কিন্তু ওই ফ্যাশন কিন্তু ঘুরে ঘুরে আসে, একটু অদল বদল হয়, একটু ফ্যাব্রিকের ডিফারেন্স হয়, অ্যাক্সেসরিজের ডিফারেন্স হয়, কিন্তু কিন্তু আবার ফিরে ফিরে আসে যে শর্ট কুর্তা। সে আমরাও যখন ছোট তখন সাধনা ছিলেন ফ্রিঞ্জ কাটার, শর্ট কুর্তা বা চুড়িদার, সেটাই তো আবার ফিরে আসছে। আমি তো দেখছি। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান আমাকে লিখে পাঠাবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, দিদির কিন্তু একটা ভীষণ ক্রিয়েটিভ হ্যাবিট আছে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ডিফারেন্ট জিনিস কালেক্ট করা এবং সেগুলোকে ওনার ডিজাইনে অ্যাপ্লাই করা। এরকম ক্রিয়েটিভ হ্যাবিট যদি আপনাদের থাকে, আপনারা যদি ক্রিয়েটিভ জিনিসপত্র বানান, সেগুলো স্যাম্পল আমাকে পাঠাবেন। সেই স্যাম্পলের উপরে ডিপেন্ড করে আমরা সিলেক্ট করব বেস্ট ডিজাইনটা, এবং সেই ডিজাইনটা যদি আপনার হয় আপনি কিন্তু সুযোগ পাবেন আমাদের প্রোগ্রামে আসার, এবং আমরা আপনার সাথে কথা বলবো আপনার ডিজাইন নিয়ে এবং ফ্যাশন সম্পর্কে। দেবযানী আবার হাজির। কি নিয়ে বলুন তো? জন্ডিস নিয়ে? না না না, জন্ডিস নিয়ে নয়, জন্ডিসের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, জন্ডিস হলে আমরা কি করি? প্রথমত বুঝতে পারি না প্রথমে জন্ডিস হয়েছে কিনা, আর যখন বুঝতে পারি জন্ডিস হয়েছে তখন ভীষণ ভয় পাই। কোনোটারই প্রয়োজন নেই, ভয় পাওয়ারও প্রয়োজন নেই, নেগলেক্ট করারও দরকার নেই। আসুন না এই সমাধান নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আজকে আমরা এসেছি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালের গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর মহেশ গোয়েঙ্কার কাছে। নমস্কার ডক্টর গোয়েঙ্কা। প্রথমে আপনাকে যে প্রশ্নটা করবো ভেরি সিম্পল, যে হোয়াট ইজ জন্ডিস? জন্ডিসটা কি? এই ব্যাপারটা জানা দরকার যে জন্ডিস অ্যাকচুয়ালি হচ্ছে চোখ আর পেচ্ছাব হলুদ হওয়া, সেটাকে আমরা ইউজুয়ালি কমন টার্মে জন্ডিস বলি। অ্যাকচুয়ালি এর মানেটা হচ্ছে রক্তের মধ্যে একটা কেমিক্যাল থাকে যেটাকে আমরা বিলিরুবিন বলি। নর্মালি বিলিরুবিন অ্যামাউন্ট 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার আমাদের ব্লাডের ভিতরে থাকে। যদি কোনো কারণে এই বিলিরুবিনের ভ্যালুটা যদি বেশি হয়ে যায় তাহলেই ওটাকে জন্ডিস বলা উচিত। আচ্ছা, জন্ডিস আর হেপাটাইটিস এই দুটোর মধ্যে আমরা অনেকে একটু কনফিউজড হয়ে যাই। আর দে সেম? দুটো কি? জন্ডিস একটা ব্রড টার্ম, তার মধ্যে একটা কারণ হচ্ছে হেপাটাইটিস। কিন্তু আমাদের জানতে হবে যে জন্ডিস 3 রকমের কারণে হতে পারে। একটাকে আমরা বলি হিমোলিটিক জন্ডিস, সেকেন্ডটাকে বলি হেপাটোসেলুলার জন্ডিস, তার মধ্যে হেপাটাইটিসটা পড়বে, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এই তিনটের মধ্যে তফাৎ জানা দরকার। অ্যাকচুয়ালি বিলিরুবিনটা তৈরি হচ্ছে আমাদের রেড ব্লাড কার্পসকলস যেগুলো ব্লাডের ভিতরে থাকে, যেগুলো নর্মাল লাইফ স্প্যানে যখন ওটা ডিস্ট্রাকশন হয় তখন ওখান থেকে বিলিরুবিনটা তৈরি হয়। এই বিলিরুবিনটা লিভার টেক আপ করে আর তারপরে বিলিয়ারি সিস্টেম দিয়ে এটাকে এক্সক্রিট করে। তার মানে যদি কোনো কারণে বিলিরুবিন তৈরি বেশি হচ্ছে যেটা লিভার টেক আপ করতে পারছে না, সেটাকে আমরা হিমোলিটিক জন্ডিস বলবো। সেকেন্ড হচ্ছে যে বিলিরুবিন বেশি তৈরি হচ্ছে না কিন্তু লিভারের ডিসফাংশনের জন্য এই লিভারটাকে এটাকে হ্যান্ডেল করতে পারছে না, সেটাকে আমরা হেপাটোসেলুলার জন্ডিস বলবো, তার মধ্যেই হেপাটাইটিসটা পড়বে। আর থার্ড হচ্ছে বিলিরুবিন লিভার ঠিকই আছে কিন্তু ওই অবস্ট্রাকশন হচ্ছে একটা পাথওয়েতে, বাইল ডাক্টের পাথওয়েতে একটা অবস্ট্রাকশন হচ্ছে, সেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলবো। তার মানে হলো হেপাটাইটিস ইজ ওয়ান অফ দ্য টাইপস অফ জন্ডিস, বাট হেপাটাইটিস অ্যান্ড জন্ডিস আর নট দ্য সেম। কিন্তু হেপাটাইটিসের অনেক ভাগ আছে আমি শুনেছি, এ বি, মানে হ্যাঁ, যেরকম এ বি সি ডি বাড়ছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা অ্যালফাবেট কম পড়ে যাবে। এখন আমরা জানি যে জন্ডিস হেপাটাইটিস এ হতে পারে, ই হতে পারে, এই দুটো হচ্ছে ওয়াটার বর্ন জন্ডিস কিংবা ওয়াটার বর্ন হেপাটাইটিস। আবার বি, সি আর ডি এগুলো হচ্ছে ব্লাড বর্ন, তার মানে এটা রক্ত দিয়ে যায়। অ্যাকিউট স্টেজে ইউজুয়ালি এ আর ই খুব বেশি ডেঞ্জারাস হয় না, কিন্তু বি অনেক সময় ডেঞ্জারাস হয়ে যেতে পারে, পেশেন্ট হেপাটিক কোমাতে চলে যেতে পারে, হেপাটোরিনাল সিনড্রোম, তার মানে রিনাল ফেলিয়ার হতে পারে। আবার সিটা ইউজুয়ালি অ্যাকিউটে প্রেজেন্টেশন করে না। এগুলো হলো অ্যাকিউটে ব্যাপারটা। ক্রনিক যখন আমরা ডিসকাস করছি, এ আর ই যেগুলো ওয়াটার বর্ন আমি বললাম, এইগুলো ইউজুয়ালি ক্রনিক হয় না। একবার পেশেন্টের এ আর ই অ্যাটাক হলো, আমরা ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু বি, সি আর ডি যেগুলো ব্লাড বর্ন আমি বললাম, এইগুলো একটা স্মল পার্সেন্টেজে ক্রনিক হয়ে যায়। আর ওখান থেকে ক্রনিক লিভার ডিজিজ যেটাকে আমরা ইউজুয়ালি সিরোসিস অফ লিভার বলি, এইগুলো ডেভেলপ করতে পারে। তার মানে হচ্ছে ডেঞ্জার অ্যাকিউট স্টেজে বি এর জন্য হতে পারে, ডেঞ্জার ক্রনিক স্টেজে বি, সি আর ডি এর জন্য হতে পারে। আচ্ছা,
কিন্তু জন্ডিসটা হয় কেন, মানে এখন দেখা যাচ্ছে জন্ডিসটা মানে অনেকেরই হচ্ছে, এর কারণটা কি? যেটা আমি বললাম যে ওয়াটার কন্টামিনেশন কিংবা ফুড কন্টামিনেশন হলে এ আর ই জন্ডিস হতে পারে। এ আমরা বাচ্চাদের দেখি, ই ইউজুয়ালি বড়দের দেখি। এগুলো কারণ ওয়াটার বর্ন, এগুলো একটা এপিডেমিকের মতন হতে পারে, যে একটা ওয়াটার সোর্স যেখানে এ কিংবা ই এর কন্টামিনেশন হয়েছে, ওখান থেকে পুরো লোক্যালিটিতে, পুরো ফ্যামিলিতে একসাথে এ কিংবা ই এর অ্যাটাক হতে পারে। যেগুলো হেপাটাইটিস বি, সি এগুলো বললাম, এইগুলো অনেক সময় হয় যে ড্রাগ এডিকশন, যারা প্যারেন্টাল ড্রাগ নিচ্ছে, যারা ড্রাগ এডিকশনে আছে ওদের হতে পারে। সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে হাজব্যান্ড থেকে ওয়াইফে, কিংবা আর কোনো সেক্সুয়াল কন্ট্যাক্টে হতে পারে। আবার বি দেখা গেছে যে যারা ডায়ালিসিস পাচ্ছে, তাদের ডায়ালিসিস মেশিনে একজনের কাছ থেকে আরেকজনের ট্রান্সফার হতে পারে। এটা আমরা খুব কমনলি দেখেছি যে যারা ডায়ালিসিস মেশিনে আছে, ডায়ালিসিস পাচ্ছে, ওদের বি হেপাটাইটিস কিংবা সি হেপাটাইটিস হতে পারে। নর্মাল মানুষ সেটা বুঝবে কি করে যে জন্ডিসটাই হয়েছে, মানে এটা? আমি যেটা বললাম, জন্ডিস অনেক রকমের হয়। কমন জন্ডিস অফকোর্স হেপাটাইটিস। চোখ হলুদ হওয়া কিংবা পেচ্ছাপ হলুদ হওয়ার আগেই সিমটমস কয়েকটা পাওয়া যেতে পারে, যেরকম পেশেন্টের খিদে বন্ধ হয়ে গেছে, বমি ভাব হচ্ছে কিংবা অ্যাকচুয়ালি বমি হয়েছে, কয়েকজনের দেখা যাবে একটু জ্বর হচ্ছে, কিংবা লিভারের এরিয়াতে, দ্যাট মিনস উপর পেটে ডান দিকে একটু ব্যথা হচ্ছে। এইগুলো কয়েকটা আর্লি সিমটমস। এরপরে কয়েকদিন পর, 5 থেকে 7 দিন পর, অনেক সময় অনেক দিন 2-3 সপ্তাহ বেরিয়ে যেতে পারে, তারপরে চোখ হলুদ কিংবা পেচ্ছাপ হলুদ হবে। তার মানে এগুলো হচ্ছে আর্লি সিমটম, যেগুলো একটু নন স্পেসিফিক। আচ্ছা, আর এটা ডায়াগনোসিসটা কিভাবে? আমাদের যখন এই সিমটমস হবে কিংবা চোখ হলুদ কিংবা পেচ্ছাপ হলুদ হবে, প্রথম জিনিস যেটা করা উচিত যেটা হচ্ছে একটা লিভার ফাংশন টেস্ট করে নেওয়া। লিভার ফাংশন টেস্ট মানে হচ্ছে যে বিলিরুবিনটা আমি প্রথমে বললাম যে নর্মাল বিলিরুবিন একটা ভ্যালু আছে 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার। এইটা যদি আমাদের একটু ডাউট থাকে তাহলে বিলিরুবিন লেভেল করলেই আমরা জানতে পারবো জন্ডিস হয়েছে কি হয়নি। আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা ডায়েটটা কি মেনটেন করা খুব প্রয়োজন জন্ডিসের ক্ষেত্রে? আমি খুশি যে আপনি এই প্রশ্নটা করলেন। আগেকার দিনে ডাক্তাররা, আমি যা শুনেছি, ওনারা বলতেন যে একদম সেদ্ধ খেতে হবে, তেল চলবে না, কোনো স্পাইসি ফুড চলবে না। ওটা কি এখনো আমরা আগেকার সেটা কেন মেনটেন এখনো ডাক্তাররা কিংবা Same আমরা জিনিস জেনারেল maintain একটা করি? ফিলিং আছে যে জন্ডিস মানে এটা হচ্ছে বেড রেস্ট আর সিদ্ধ খাওয়া, হলুদ না খাওয়া, এগুলো খুবই একটা মিথ। অ্যাকচুয়ালি জন্ডিসের পেশেন্টের নর্মাল ডায়েট খাওয়া দরকার। এটা আমি আজ ওভার এমফাসাইজ করতে পারবো না, আমার বারবার এটা বলা যে আমরা অনেক সময় কি করি, ওদের এত লো নিউট্রিশিয়াস ডায়েট দিই যে ওদের বডির রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায়। এটা উচিত নয়। ওদের নর্মাল ডায়েট দেওয়া, তার মানে এটা বলছি না যে ওদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দরকার। ওদের নর্মাল বাড়ির খাওয়া, যেটাতে সব কিছু অয়েল, ফ্যাট সব কিছু নর্মাল অ্যামাউন্টে থাকার দরকার। এটা দিয়ে ওদের বডির রেজিস্ট্যান্স পাওয়ার, নিউট্রিশন মেনটেন করা দরকার। এটা একদম মিথ যে ওদের হলুদ দেওয়া যাবে না, ওদের ফ্যাট দেওয়া যাবে না, ওদের অয়েল দেওয়া যাবে না। আর রেস্টের ব্যাপারে আপনি কি বলেন? এটাও একটা মিথ যে বেড রেস্টে অনেক সময় যে জন্ডিস, আমার কাছে অনেক সময় কল আসে যে ডাক্তারবাবু আমার ছেলের জন্ডিস হয়েছে, পেশেন্ট তো নড়ানো যাবে না, আপনাকে বাড়ি এসে দেখতে হবে। এটা একদম ভুল মিথ। পেশেন্টকে নড়াচড়া করতে পারে, বাড়িতে ঘুরতে পারে, বসে গল্পের বই পড়তে পারে, টেলিফোনে গল্প করতে পারে, টেলিভিশন দেখতে পারে, এইগুলো কোনো রেস্ট্রিকশন করা দরকার নেই। তার মানে এটা বলছি না যে আমি ওদের এক্সারসাইজ করা দরকার, ওটা একটু রেস্ট্রিক্ট করে দেওয়া ভালো, কিন্তু বাড়িতে বেড রেস্ট থাকার কোনো যুক্তি নেই। তাহলে রেস্ট্রিকশনসটা কোথায় থাকবে জন্ডিস হলে? রেস্ট্রিকশন থাকবে যে খুব বেশি এক্সারশন যেন না করা হয়। আমাদের যদি বাড়িতে একজনের জন্ডিস থাকে তাহলে একটু আইসোলেশন রাখা দরকার, যেন ওখান থেকে আরেকজনের জন্ডিস। যেটা বললাম যে এ আর ই ইনফেকশাস, মানে একজনের এটা ফিকো ওরাল রুট, মানে আমাদের স্টুলের সাথে ওই ভাইরাসগুলো শেড করছে, যদি আমরা কন্টামিনেশন হয়ে যায় তাহলে একজনের কাছ থেকে একজনের স্প্রেড করতে পারে। প্রিভেনশনটা কি, মানে আমরা প্রিভেন্ট করব কি করে? এই যত রকমের জন্ডিস বললাম তার মধ্যে হেপাটাইটিস আছে, তার মধ্যে কিছুটা প্রিভেনশনের রোল আছে। একটা হচ্ছে গুড হাইজিন, আমাদের একটা ভালো হাইজিন, খাওয়ার আগে হাত ধোয়া, এগুলো করতে হবে। তাছাড়া কয়েকটা হেপাটাইটিস জন্য ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল আছে। আমাদের ভ্যাকসিন আছে এ এর জন্য, হেপাটাইটিস এ এর জন্য, আর হেপাটাইটিস বি এর জন্য। আমরা যেটা রিকমেন্ড করি যে সবারই হেপাটাইটিস বি এর 3টে ভ্যাকসিনের ডোজ প্রথম বার্থের পর থেকে নিয়ে নেওয়া দরকার। থ্যাংক ইউ ডক্টর গোয়েঙ্কা। জন্ডিস সংক্রান্ত আপনাদের ডাউটসগুলো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। কি তাই তো? ভয় পাবেন না, হ্যাঁ, নেগলেক্ট করবেন না কিন্তু, কেমন? আর এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি তো রইলাম অ্যাজ ইউজুয়াল, যেরকম জানানো সেরকম জানাবেন। তুমি যে আমার চিরদিনের সেই নারী।
এই যে মেশিনটি দেখছেন এটার নাম আমরা বলি অ্যাঙ্কেল লিফট। এটা পায়ের নিচে, পায়ের গোছা যেটা বলি, সেইখানে একটা বেল্টের মতন বাঁধা হয় এবং সেইখান থেকে একটা চেন এই উপরে দিয়ে পুলির মাধ্যমে কতগুলো ওয়েট লিফট করা হয়। কোমরের নিচে থেকে সমস্ত মাসেলসেরই অ্যাকশন এটার ওপর হয়। গ্লুটিয়াল মাসেলস থেকে থাই মাসেলস থেকে কাফ মাসেলস পর্যন্ত প্রত্যেকটি মাসেল এইগুলো প্যাসিভ অ্যাকশন হচ্ছে। অ্যাঙ্কেল লিফট এমনভাবে ডিজাইন করেছি, প্রথমে সামনে তোলা হলো, তারপরে সাইডে তোলা হলো, তারপরে আপনি মুখ নিচু করে পেছন ফিরে গেলেন, তারপরে পেছন দিকে পাটা তোলা হলো। বাড়িতে যদি আপনারা করতে চান তাহলে এইটার বিকল্প যেটা বলছি, ঘরোয়া বিকল্প যেটা, সেটা কিন্তু আরও জোরদার হয়, কারণ এইখানে আপনাদের মাসলের অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্ট, মানে সেখানে আপনার কোনো চেন দিয়ে পাটা তুলছে না, সেটা আপনি নিজেই পাটাকে সাইডে তুলছেন, সোজা তুলছেন বা পেছন ফিরে পেছন দিকে যাচ্ছেন। কাজে এই অ্যাকশনগুলো অ্যাক্টিভ হওয়াতে উপকারিতাটা অনেক বেশি পাওয়া যায়। উপকারিতা ইন দ্য সেন্স পিঠের ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনি দেখবেন যে ঝরঝরে লাগে নিজেকে এবং চলতে ফিরতে আরাম লাগে। আগে যে অসুবিধা ফেস করতেন যে পায়ে ঘষা লেগে যাচ্ছে, ভালো লাগছে না, মানে ফেটিগ লাগছে, এইটি করলে পরে দেখবেন যে ভীষণ নিজেকে সুস্থ এবং ঝরঝরে লাগে। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি নারীর বিউটি। ফল যে আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো সেটা আমরা সকলেই জানি, কিন্তু শুধুমাত্র খাওয়াই নয়, ফল কিন্তু ত্বকে লাগালেও সেটা ভীষণভাবেই উপকারী। সত্যি এক ধরনের ফেশিয়াল কিন্তু আজকাল ভীষণ ইফেক্টিভ, সেটাকে বলা হয় ফ্রুট ফেশিয়াল। জিনিসটা আসলে কি, সেই সম্বন্ধে কথা বলার জন্য আজ আমার সঙ্গে আছেন বিবনের বিউটিশিয়ান মৌসুমীদি। মৌসুমীদি নমস্কার। নমস্কার। মৌসুমীদি, ফ্রুট ফেশিয়ালটা কি আসলে? সত্যিকারের ফল দিয়ে কি করা হয় এটা? হ্যাঁ, একদম পুরোপুরি একদম জেনুইন ফল দিয়ে এটা করা হয়। কিন্তু এবার ফল দিয়ে বলতে আমরা ফলের কি নিয়ে আমরা ফ্রুট ফেশিয়ালটা করছি, আমরা নিচ্ছি ফলের থেকে এসেনশিয়াল অয়েলটা। এবার সেটা আমরা ফলের যে কোনো সময়, যেহেতু ফল একটা খোসার মধ্যে রয়েছে, সুতরাং সারাদিনের যে কোনো সময় আমরা সেই এসেনশিয়াল অয়েলটা পাচ্ছি। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের মাথায়, যে যখন আমরা ফ্রুট ফেশিয়ালটা করছি তখন যেন ফ্রুট ফেশিয়ালটা করার খুব বেশিক্ষণ আগে ফলটাকে স্মাস্ট করে না রাখা হয়। সে যেন মোটামুটি আধ ঘন্টা আগে তার ভেতরে আর কি ওটাকে পেস্ট করা হয়, যাতে সেটার পুরোপুরি এফেক্ট আমাদের স্কিনে আসতে পারে। এবং ফ্রুট ফেশিয়ালে আর যাই হোক, যেহেতু একদমই কেমিক্যাল নেই, স্কিনের কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু নেই। কিন্তু ফল তো অনেক ধরনের আছে, তো কোন ফলটা দিয়ে বেশি ফেশিয়ালটা করা হয়? না, এটা কিন্তু দেখো ডিপেন্ড করছে যে আমাদের স্কিন টাইপটা কীরকম, ঠিক আছে? এবার যার স্কিন অয়েলি, সেক্ষেত্রে এক ধরনের ফল যাচ্ছে, সেটা একদম ক্লিনজিং থেকে আরম্ভ করে তারপরে প্যাক, মাসাজ সব কিছু কিন্তু এক ধরনের ফল যাচ্ছে। আবার যদি স্কিনটা নর্মাল বা ড্রাই হয় তখন আর এক রকমের ফল যাচ্ছে। খালি একটা জিনিস দেখে নিতে হবে কি, যাকে আমি ফ্রুট ফেশিয়ালটা করছি তার সেই ফলে কোনো রকম অ্যালার্জি আছে কি। আচ্ছা, কি তো কোনো পার্টিকুলার এজ গ্রুপ কি আছে নাকি মানে নর্মাল টিনেজার্সরাও করতে পারে? না, ফ্রুট ফেশিয়ালটা কিন্তু সবাই করতে পারে, যেহেতু এর মধ্যে একেবারেই কোনো কসমেটিক্স কোনো রকম কিছু ইউজ করা হচ্ছে না। আমরা একদম ভীষণ গাছ থেকে জাস্ট ফল পেরে আমরা সেটাকে দিয়ে করা হচ্ছে, তো সেটা কিন্তু যে কোনো এজে করা যেতে পারে। আর একটা জিনিস যে এটা শুধুমাত্র স্কিন টাইপটা দেখে স্কিন টাইপটা টাইপের ফল ইউজ করতে, সেই টাইপের ফলটা ইউজ করতে হবে। আর একটা জিনিস যে কার্বাইড দিয়ে পাকানো ফল যদি হয়, সেটা কিন্তু অতটা এফেক্টিভ হয় না স্কিনের পক্ষে। হয়তো ক্ষতি সেরকম কিছু হয় না, কিন্তু খুব বেশি ভালো ফলও পাওয়া যায় না। তাই সেইটা একটুখানি দেখে দিতে হবে যে যেটা যেন গাছ পাকা ফল হয়। তো আজকে আপনি কি ফল দিয়ে ফেশিয়ালটা করবেন? ওর স্কিন টাইপটা যেটা দেখছি যে নর্মাল স্কিন টাইপ, অয়েলি কিছু নেই, তো সুতরাং ওর আমি ক্লিনটা শুরু করছি পটাটো জুস দিয়ে। ঠিক আছে, এবার সেটা আমি গ্যালভানিকের মাধ্যমে করছি যাতে ডিপলি ওর স্কিনটা ক্লিন হয়। এবং পিঙ্কির স্কিনে এটা মানে পটাটো জুসের
ক্লিনজিংটা, তারপরে আমি মাসাজ যেটা দেবো সেটা হচ্ছে একটা অরেঞ্জ জুস বা মুসাম্বি জুস দিয়ে একটা মাসাজ হবে গুড। তারপরে প্যাকটা যেটা হবে সেটা একটা মিক্স অফ বানানা অ্যান্ড ম্যাঙ্গো, এগুলো তার সাথে মধুও থাকে। তো এটা তো নতুন কনসেপ্ট একটা, রেসপন্সটা কীরকম? এইটার ব্যাপারটা কি যে আমরা কিন্তু ফ্রুট, এই যে ক্লিনিংটা আমরা কিন্তু হাত দিয়েও করতে পারি, কিন্তু যখনই আমি এটা গ্যালভানিক দিয়ে করছি তখন যেটা হচ্ছে যে স্কিনটা ডিপ পেনিট্রেট করছে। এটা আমি এখন মাইনাস করছি, তার মানে ওর স্কিন থেকে নোংরাগুলো বের করে দিচ্ছি। মাইনাস ইন দ্য সেন্স আমি রিডিউস করছি। এবং পটাটো জুস বা এটা যদি অয়েলি স্কিন ওর হতো তাহলে কুকাম্বার জুসটা খুব ভালো যেত, যেটা এই সেম কাজটাই ভীষণ ভালোভাবে করে। আমি যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে কি এই নিউ কনসেপ্টটা বাজারে কীরকম রেসপন্স পাচ্ছে? এটা কিন্তু ভীষণ ভালো রেসপন্স, কারণ এখন যেটা হচ্ছে যে অনেকেই ক্রিম কিছু বা কসমেটিক্স কিছু ইউজ করতে কিন্তু খুব ভয় পাচ্ছে। অনেকের ভীষণ সিনথেটিক, অনেকের ভীষণ অ্যালার্জি হচ্ছে। তো ফ্রুট ফেশিয়াল পার্টিকুলারলি আমি আমার পার্লারের কথা বলতে পারি যে অসম্ভব ভালো ডিমান্ড। মানে ফ্রুট ফেশিয়াল এত সবাই পছন্দ করে এবং এটার ইফেক্ট এত ভালো যে একদম হট কেকের মতো। আচ্ছা, এটা আমি মাইনাস করলাম, মানে ওর স্কিনটাকে ক্লিন করলাম। ক্লিন করে আমি এবার ওয়াইপ অফ করে দিচ্ছি। কত ঘন ঘন করা উচিত? এটা টুয়াইস ইন এ মান্থ করা যেতেই পারে। তো এটা তো পার্লারে গিয়ে করতে হয়, ঘরে কি এটা করা সম্ভব? ঘরে অবভিয়াসলি করা সম্ভব, যেটা ভালো করে হবে না সেটা হচ্ছে মাসাজটা ও নিজে খুব গুড একটা মাসাজ দিতে পারবে না। এটা কি দিচ্ছে? এবার এটা হচ্ছে কি জুস, এটা মোসাম্বি জুস আছে, যেটা দিয়ে আমি ওর স্কিনে এটাকে পেনিট্রেট করছি। মানে এটা আবার পজিটিভ হচ্ছে, তার মানে হ্যাঁ ভেতরে ঢুকছে। এই প্রসেসটাকেও আমার মোটামুটি 10 মিনিটস মতো করতে হবে, যাতে জুসটা পুরোপুরি ওর স্কিন অ্যাবজর্ব করে নেয়। এইটা করার পরে আমরা যেটা করব, একটা ওকে ভালো মাসাজ দেব। সেটা একটা কারোর যদি ফ্রুট ক্রিমে কোনো অসুবিধে থাকে তাহলে তিনি প্লেন জুস দিয়েও কিন্তু মাসাজটা নিতে পারেন। এই ফ্রুট ফেশিয়ালটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটুখানি সময় লাগবে। তার কারণ হচ্ছে যখনই আমরা গ্যালভানিক ইউজ করছি এবং খুব ভালো করে আমরা রিডিউস করছি ভেতরের নোংরাটাকে এবং খুব ভালো করে আবার সেরকমভাবেই পেনিট্রেট করছি, তখন এটা কিন্তু খুব ভালো করে করতে হয়, সময় লাগে এবং একটু সময় লাগে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা ঘরে করতে পারি না, ঘরে যেটা বললাম যে মাসাজটা আমরা খুব ভালো করে করতে পারবো না, কিন্তু তার বদলে যেটা করতে পারি যে একটা ফ্রুট প্যাক, কিন্তু উইকলি একটা ফ্রুট প্যাক যে কেউ নিতে পারে। ফ্রুট প্যাক বলতে কি মানে আমরা মানে ফল দিয়ে তৈরি নাকি যেগুলো বাজারে ফ্রুট প্যাক? না না, কখনোই বাজারে তৈরি ফ্রুট প্যাক না, সেটার আমি একদম এগেনস্টে কিছু বলছি না, কিন্তু আমরা আজকে যেটা একদম ন্যাচারাল ফ্রুটস নিয়ে কথা বলছি, আমি সেই রকমই ফ্রুটস বলছি। মানে উইকলি একদিন, যেদিনকে আমরা বাড়িতে থাকছি, যেটা আমাদের ছুটির দিন, সেদিনকে সমস্ত ফল যেইগুলো আমার স্কিনে যায় সেগুলোর একটা প্যাক তৈরি করে 15 মিনিটস কি 20 মিনিটস মতো আমরা আমাদের স্কিনে রাখলাম। তারপরে সেটাকে তুলে দিয়ে ময়শ্চারাইজ করে নিলাম। আমাদের এগুলো ভীষণ পার্ট বাই পার্ট হচ্ছে, যেমন ধরো ফার্স্টে গালের ওপরে মাসাজটা হচ্ছে, তারপরে সেটা চিনে যাচ্ছে, তারপরে আইজে আসছে এবং তারপরে ফোরহেড, লাস্টলি ফোরহেড, এবং আলটিমেটলি সেটা নিচেও যাচ্ছে, নেকের পোর্শনটা তো করছি। এরকমভাবে পুরো মাসাজটা দেওয়ার পরে আমরা একটা ভাইব্রেটরি মাসাজ দেবো, যেটা আমি এখানে শো অফ করছি না। ভাইব্রেটরি মাসাজটা দেওয়ার পরে ওই ক্রিমটাকে আমরা পুরোপুরিভাবে মুছে দেবো, যাতে একটু না থেকে যায়। তারপরে যেটা করবো যে কোল্ড কম্প্রেস। আগে স্টিম দেওয়ার একটা কনসেপ্ট খুব চালু ছিল, যে কোনো মাসাজ করার পরে আমরা ক্রিমটাকে কিন্তু স্টিম দিয়ে স্কিনের ভেতরে অ্যাবজর্ব করাতাম, যেটা এখন যেহেতু আমরা গ্যালভানিক মেশিন ইউজ করছি, অটোমেটিক্যালি স্কিনটা আগে থেকেই প্রিপেয়ার থাকছে এই পুরো মাসাজটাকে নেওয়ার জন্য। সেকেন্ডলি মেশিন আমরা ইউজ করছি, তারপরে আমরা হ্যান্ড মাসাজ দিচ্ছি, সুতরাং ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তারপরে স্টিম দিয়ে সেটাকে আরও বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কোল্ড কম্প্রেস করার পরে যেটা করবো, ওটা একটা ফ্রুট প্যাক লাগাবো। এই ফ্রুট প্যাকটার মধ্যে রয়েছে বানানা রয়েছে, তারপরে রয়েছে ম্যাঙ্গো, যেগুলো স্কিনে যায়, আমরা মিক্স করেছি হানি দিয়ে, এবং বেসটা রয়েছে মুলতানি মাটি।
কত খরচ পড়ে এরকম একটা সিটিং নিতে গেলে? এগুলো একটা সিটিং খরচা পড়ে 250 থেকে 300 টাকার মধ্যে। এটা অনেকে ফেশিয়াল হিসেবে না করে ট্রিটমেন্ট হিসেবেও কিন্তু অনেকে করতে পারে। সেক্ষেত্রে ওয়ান্স ইন আ উইক এই ট্রিটমেন্টটাকে নিতে হবে। ফল খাওয়ার সাথে সাথেও মানে ওটার পাশাপাশি কিন্তু এটা করাও যেতে পারে। এটা করাও যেতে পারে। একটা জিনিস ধরো তুমি কলা খেতে ভালোবাসো, কলা লাগাতে তো পারি, এখানে আমি তো লাগাতে পারি। সুতরাং সবসময় যে খাওয়াটা তো ভীষণভাবে জরুরি, না খেলে ভেতর থেকে না এলে কিছুই হবে না, কিন্তু তার সাথে সাথে এইটাও কিন্তু খুব জরুরি। এবং আমরা জানি যে কিছু ফল ভীষণ ভালো ন্যাচারাল ব্লিচ, সুতরাং সেগুলো দিয়ে আমরা যদি প্রতিদিন ইউজ করি তাহলে আমাদের যেটা সান ট্যান হয় সেটাও কিন্তু হয় না, পিগমেন্টেশনটাও চট করে আসে না। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো যে ব্যাগটাকে মিনিট 15 বা 20 মিনিট রেখে তুলে দেব। তারপরে ওকে ওর স্কিনে যেটা যাবে সেরকম একটা কোনো সানস্ক্রিন বা ময়শ্চারাইজার দিয়ে এটা কমপ্লিট হবে। আমাদের ফেশিয়াল তাহলে আজ কমপ্লিট। অনেক ধন্যবাদ দিদি। আজ তাহলে আসি, ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। দেখুন, আজকে আমাদের সাথে আমাদের রান্নাঘরে কে আছে? শর্মিষ্ঠা দি, অর্থাৎ শর্মিষ্ঠা দি, কুকারি কনসালটেন্ট অফ কেনস্টা। নমস্কার। আচ্ছা শর্মিষ্ঠা দি, প্লেটের ওপর এই বড় বড় গলদা চিংড়িগুলো দেখে তো আমরাও চিংড়ি মাছের মতোই লাভ পাচ্ছি। আর দেখতে একটু মনে হচ্ছে না গ্লাসের ওপরে পেইন্ট করা রয়েছে। তো আজকে আমাদের কি রান্না করতে হবে? আজকে আমি করছি প্রন মালাইকারি। প্রন মালাইকারি, এর জন্য আমি কিছু দলদা চিংড়ি নিয়েছি। আর লাগছে তেল, আদা বাটা, নুন, পেঁয়াজ কুচি বা বাটা, কোনো যেটা খুশি সেটা নিতে পারো। এটা জায়ফলের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ক্রিম, হলুদের গুঁড়ো আর চিনি। আমি প্রথমে এটাকে একটু ম্যারিনেট করেছি সামান্য একটু নুন দিয়ে। যদি ইচ্ছা হয় একটু ভিনিগারও দিতে। এটা ম্যারিনেট করে রেখেছি ভিনিগার আর নুন দিয়ে। আচ্ছা, মানে এটা কিসের জন্য? একটুখানি নরম করার জন্য বা স্বাদের জন্য? স্বাদের জন্য। আচ্ছা, প্রথমে আমি একটু তেল দেব। তুমি কি সাদা তেল ইউজ করো? হ্যাঁ, সাদা তেলই ভালো হয়। আচ্ছা, মানে খুবই সামান্য, বেশি? হ্যাঁ, বেশি তেল। আজকাল তো সবাই খুব হেলথ ওরিয়েন্টেড হয়ে গেছে। আচ্ছা শর্মিষ্ঠা দি, আমাকে একটা কথা বলবে, এই কুকারি কনসালটেন্ট বলতে কি বোঝা যায়? অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি সেটা হলো, বেশিরভাগই সবাই তো মাইক্রোওয়েভ কেনে ফর রিহিটিং। মাইক্রোওয়েভটা ঠিক মতন ইউজ করতে পারে না কুকিং পারপাসে। তো আমি মোটামুটি সেগুলোই ক্লাস নিই, মানে আফটার সেল যে ক্লাসটা নিতে হয় তাদেরকে বোঝানোর জন্য যে মাইক্রোওয়েভে কিছু রান্নাও করতে পারো। জাস্ট লাইক। আচ্ছা আচ্ছা, এই প্রন মালাইকারিটাও কি মাইক্রোওয়েভে খুব ভালো হয়, করা যায়? ভীষণ ভালো হয় এবং অল্প তেলেও হয়। ধরো তোমার 5 মিনিটসে হয়ে যায় পুরোটা। 5 মিনিটসে প্রন মালাইকারি মাঝে মাঝে করে থাক। এবার এটাকে ফ্রাই করতে হবে। আপনি কি আলাদা করে রান্না কোথাও শেখান? ক্লাস? হ্যাঁ, আমার তো নিজের কুকারি ক্লাস আছে, সেটা গত 15 বছর ধরে চলছে। কি নাম দিয়েছেন? অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ কুকারি ক্লাস, কিন্তু এখন হাউস ওয়াইফরা থেকে সবাই শেখে, তোমাদের মতন এরাও আছে। ঘাবড়াস না, ওরকম যে একটা ফোঁটা খেতে হয় রান্না করতে। হ্যাঁ, মাছ ভাজতে গেলে তো হবে। অ্যাকচুয়ালি বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, যেহেতু আমাদের মানে দেশটা হলো সুনামটা কেন? মানে বাঙালি মাছ প্রিয়, মাছ ভালো রান্না করে। অ্যাকচুয়ালি আমাদের মানে বাংলাদেশটা, মানে আগে যে বাংলাদেশ বলতে পুরোটাই বোঝাতো, সেটা রিভার ডমিনেটিং, তো সেজন্য প্রচুর মাছ টাছও পাওয়া যায়, সেহেতু মাছটাই আমাদের মেইন ফুডের মধ্যে এসে যায়। আচ্ছা, আর মাছের সব থেকে ভ্যারাইটি বোধহয় আমাদের বাংলাদেশের রান্নাতেই ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল যেটা মানে পুরোপুরিভাবে এটাই। বিশেষ করে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এগুলোর জন্য তো বাঙালি একদম ফেমাস। যেটা কতক্ষণ সময় লাগবে? এটা ধরো অল্প 2-3 মিনিট ভাজলাম, ভেজে তারপর এটাকে তুলে নিতে হবে। আচ্ছা, এই রান্নাটা কি খুব হট করবো, বেশি ঝাল করবো? না, খুব ঝাল না। ও ঝাল খুব একটা খেতে পারে না। খেতে পারে। আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। মানে যে যেরকম খাবে সেরকম ভাবে করা যায়, কোনো ব্যাপার না। এটা ডিপেন্ড করছে তার কিরকম টেস্ট। যেহেতু আমরা ভীষণভাবে হেলথ কনসিয়াস, সেহেতু আমি ভীষণ কম তেলের উপর সতে করলাম, লাইট ফ্রাই করলাম। মনামিটা একটু দেখতে পাবো? এবার আমি
পেঁয়াজ বাটা বা কুচি এটা দিয়ে দিলাম। তুমি কি নাড়বে? হ্যাঁ, ব্যাস মৌকা পেয়ে গেছেন। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ নুন। আরে আর একটা ব্যাপার, চিংড়ি মাছ সম্বন্ধে সকলেরই একটা খুব ভয় বা ভীতি রয়েছে যে খেলেই বোধহয় পেট গরম হয় কিংবা অ্যালার্জি হয় বা ইয়ে হয়। তো এইটা মানে যদিও পার্সন টু পার্সন ভ্যারি করে, সেটা ডিপেন্ড করে, জানো তো। কেউ কেউ অ্যালার্জিটিক থাকে, তাদের অসুবিধা হয়। তবে যাই হোক, এইরকম প্রিপারেশন হলে মনে হয় না কিছু হওয়া উচিত। ছাড়া যায় না, কিছু হলেও ছাড়া যায়। যা হবে খেয়ে হোক। একটু চিনি দিলাম, মনে আমি কম ঝাল ভালোবাসি, সেজন্য অল্প লঙ্কা দিলাম। আর একটু ব্রাউনিশ হলে এটার মধ্যে আমি ক্রিম দেব। আচ্ছা, সাধারণত রান্নাটার মধ্যে কিন্তু নারকেলের দুধ দেয়। আচ্ছা, মানে সেটা তাহলে কি আছে? এটা খালি মিল্ক ক্রিম, ফ্রেশ ক্রিম। আমি কেন ক্রিমটা দিচ্ছি, তার কারণ অনেকে নারকেল পছন্দ করে। আচ্ছা, ওটা ভীষণভাবে বাঙালি রান্না হয়ে যায় নারকেলের দুধ দিয়ে, যেটা আমরা চিংড়ির মালাইকারি বলি, বা নারকেল কুড়িয়ে যেটা দিই। কিন্তু আমি মানে আমার কর্মসূত্রে প্রচুর বাইরে ঘুরি, তো নর্থ ইন্ডিয়া গিয়ে আমি দেখেছি যারা প্রনটা মালাইকারিটা করে বেশিরভাগ ক্রিম। তো সেই জন্য এই রান্নাটাকে একটুখানি অন্যরকম করার জন্য আমি ক্রিম দিয়ে করছি। এবারে আমি এর মধ্যে 1 বাটি ক্রিম দিয়ে দিই। আচ্ছা, এই ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, শর্মিষ্ঠাদির কিন্তু রান্নার 4টে বই আছে। একটা স্ন্যাক্স, চাইনিজ, বেকিং, মোগলাই। মোগলাইটার নাম মোগলাইখানা, স্ন্যাক্সটার নাম জিভে জল আনা জলখাবার, চাইনিজটার নাম চাই চাই চাইনিজ, আর বেকিংটার নাম কেক পেস্ট্রি ব্রেড বিস্কিট। মানে এটা কিন্তু আমিও জানতাম না, থ্যাঙ্কস রে। আর তোমার কি এক একটা বইয়ের এক একটা স্পেশালিটি? আচ্ছা, 50 রেসিপিস আছে এক একটা বইতে, তো ওটা ট্রাই করে দেখতে পারো। নিশ্চয়ই প্রথমেই তো জলখাবারটা ট্রাই করবো, কারণ মেন জিনিস আমরা সবসময় করি। মেন কোর্সে কি খাবার হবে না হবে সবসময় আমরা কিন্তু হঠাৎ করে ব্রেকফাস্টের জন্য খুব দরকার। ধরো লেফট ওভার দিয়ে কিভাবে করা যায়। এবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, মানে এটা ভালোভাবে ভাবে যাতে এটা ভালো করে বয়েল হয়ে যায়। ওই আপনি যে স্ন্যাক্সের কথা বলছিলেন, মানে চট জলদি কি কিছু রান্না আর কি, যেটা নিয়ে আমরা ভাবি না, সেরকম কি ছোটখাটো একটা দিকে আমাদের বলতে পারেন? হ্যাঁ, সেটা বলতে পারি। ধরো বাড়িতে আগের দিন একটু মাংস হয়েছে, মাংসটা কিছু রয়েছে, তো পরের দিন মিক্সিটা চার্ন করে নিলে, নিয়ে তার মধ্যে একটু ব্রেড দিলে, দিয়ে একটু পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা কুচি, পাতলে পাতা যদি থাকে, পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটা ভালো করে মেখে নিলে, একটা ডিম দিয়ে দিলে, একটু ব্রেড ক্রাম্ব দিতে পারো ক্রিস্প খাওয়ার জন্য, তারপরে ডিপ ফ্রাই করে নিলে, এটা খুব ভালো মিট বলস হয় আর কি। মানে এইটা কেন জিজ্ঞাসা করলো জানেন তো, কারণ ও যে রান্নাটাই করে সেটাই মানে টোটালি লেফট ওভার হয়ে যায়, তো সেটা এবার আর হবে না আশা করি। বাড়িতে গেলে আমাকে খাওয়াবে, জানি। আচ্ছা, এবার দেখা যাক কতটা হলো। এটা মোটামুটি কতক্ষণ রান্না? এটা যতক্ষণ না সিদ্ধ হয়, ধরো 5 মিনিট। যদি মনে হয় গ্রেভিটা খুব মানে একদম মানে খুব টাইট হয়ে গেছে, তাহলে আরেকটুখানি জল দিয়ে দিতে পারো। একটু জল লাগবে। আচ্ছা শর্মিষ্ঠাদি, এটা এই চিংড়ি মালাইকারি, প্রন মালাইকারিটাকে না আমরা কিসের সাথে সার্ভ করতে পারি? মানে সব থেকে এটা মেনলি রাইস, রাইস বা পোলাও। প্রন পোলাও হলে তো আরও ভালো হয়। জায়ফল দিলাম, এটা একটা জায়ফল গোটা গুঁড়ো করা আছে। জায়ফলে জানো তো ওপরের মানে যে শেলটা থাকে সেটাকে ফেলে দিতে হয়, ভেতরে নাটটা নিতে হয়। ভেতরে নাটটাকে পুড়িয়ে নিতে হয়। আমার মনে আছে আমার এক ছাত্রী করেছিল, ওপরের শেলটাকে গুঁড়ো করেছিল, নাটটাকে ফেলে দিয়েছিল। সেই ভুলটা যেন না করো সেজন্য বলে দিলাম। তো আপনার তো নিজের কুকারি ক্লাসে এরকম কোনো ঘটনার কথা আপনার মনে পড়ে কি, যেটা খুব ধরুন বেশ মজা হয়েছে শেখাতে গিয়ে, বা কিছুটা বেশ হইচই করার একটা ব্যাপার ঘটেছে কাউকে শেখাতে গিয়ে? করে ফেলেছে। হ্যাঁ, সেরকমও হয়েছে। আমার এক ছাত্রী ছিল, সে মানে ডাক্তারি করে, এখন সে
বেশ ভালো মতোই ডাক্তারি প্র্যাকটিস করে। তো সে একদিন রান্না করতে গিয়ে কিছু একটা মাছের প্রিপারেশন ছিল, অনেকটা তেলের মধ্যে সে খুব জোরে মাছটা ছেড়েছিল এবং পুরো ছিটকে যারা যারা ছিল সামনে তাদের সবার গায়ে লেগে হয়েছিল। এই আর কি, এটাই খুব মজার কথা আমার মনে আছে। বাড়িতে কি আপনি রান্না করেন আপনার বাড়িতে? কখনো কখনো, সব সময় হয়ে ওঠে না। বাড়ির লোকজন আপনার রান্না খেয়ে কি বলে? ওয়াও, কমপ্লিমেন্ট। আমার মত। দেখো এটা রান্নাটা মোটামুটি রেডি। বাবা তুই প্লেটটা ধরেছিস? এই প্লেট আর আমার হাত থেকে কারোর হাতে যাবে বলে ভাবছি। এবার উপরে গ্রেভিটা ঢেলে দিতে পারো। ভীষণ সুন্দর গন্ধ। আমি শিওর খেতেও ভালো হবে, দারুণ হবে। চিংড়ি মাছগুলো কাঁচা অবস্থাতেই দারুণ লাগছিল, তো রান্না করার পর তো অবভিয়াসলি ভালো হবে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে দিই। ধনেপাতা দিয়ে করলাম না, কারণ তাতে গন্ধটা একটু ডিফার করে যাবে। এটা পুরো রেডি, পুরো রেডি। একটু টেস্ট করি। দেখো তো কেমন হলো। আমি শিওর খুবই ভালো হয়েছে, এক্ষুনি বলবেন। দেখুন বলার কিছু নেই, বলেই দিলাম ভীষণ ভালো। লঙ্কাটা দিস না? অসাধারণ, থ্যাংক ইউ। অসাধারণ। প্রন মালাইকারি করতে আমাদের লাগছে বড় চিংড়ি মাছ 4টে, জিরে গুঁড়ো 10 গ্রাম, আদা রসুন পেস্ট 1 চামচ, নুন স্বাদ মতো। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি ভাজুন, লালচে হলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষুন। এবারে এতে দিন চিংড়ি মাছ, আরও মিনিট 5 আঁচে রাখুন। এবার রান্না করা মাছ একটা পাত্রে ঢালুন, গরম গরম পরিবেশন করুন। তাহলে দেখলেন তো, এটাই হচ্ছে আমাদের প্রন মালাইকারি, যেখানে আমরা নারকোলটা একদম ইউজ করিনি, কেবলমাত্র ডিমটাকে ইউজ করে একটা বাঙালি রান্নাকে সম্পূর্ণভাবে ভারতীয় রূপ দেওয়া হয়েছে একদম। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে ফেলুন রান্নাঘরে আপনাদের এই অপূর্ব রেসিপিটা, আর লিখে পাঠান যে কীরকম লাগছে। আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি জানা থাকে সেটাও আমাদের জানান, আমরা দুজন রান্না করব। আর আমরা আশা করব যে শর্মিষ্ঠা দিকে আমরা আবার পাবো, ছাড়বই না, আশা করব কেন। রাইট, এবং শর্মিষ্ঠাদির জন্য আপনারাও জানতে পারবেন খুব ভালো ভালো রেসিপি। আজ তাহলে আসি, আবার দেখা।